আমি আবারও বলি, পাকিস্তানের সেনাপ্রধান কেন ইরান সফরে গেছেন তার একটা কারণ জানা গেছে, এবং সেই কারণের ভেতরে আছে আমেরিকার মারাত্মক রকমের এক দুর্বলতা। আর মক্কা চুক্তি অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য নাকি ভারত সবচেয়ে বড় পরিকল্পনা করেছে। কি সেই পরিকল্পনা? চলুন দর্শক আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর প্রসঙ্গ দিয়ে আমি শুরু করি আলোচনা। আমি গতকালকে রাতের ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরান সফরে যাবেন। অলরেডি তিনি হয়তো এতক্ষণ চলে গেছেন বা যাবেন। আপনারা যখন এই ভিডিও দেখবেন তখন হয়তো আসিম মুনির ইরানে গিয়ে বিভিন্ন বড় বড় কর্মকর্তার সাথে তিনি আলাপ আলোচনা করবেন, বৈঠক করবেন। কিন্তু সবার মনে একই প্রশ্ন ছিল যে আসিম মুনির এই সময় কোন বার্তা নিয়ে ইরানে গেলেন, যখন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা জোট করলো এবং সেই জোটে ইরান তো নেই। তাহলে কি ইরানকে যোগ দেওয়ার ব্যাপারে কোনো বার্তা নিয়ে তিনি গেলেন? অথবা সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের যে সংঘর্ষ চলছে, এই জোট যদি কার্যকর হয় তাহলে হুতিদের বিরুদ্ধে এই জোট ব্যবস্থা নিতে পারে। ইরানের কাছে গিয়ে কি এই হুতি যোদ্ধাদেরকে থামানোর ব্যাপারে তিনি কোনো মেসেজ নিয়ে গেলেন নাকি? নানা রকমের কথা আলোচনা হচ্ছিল। এর ভেতরে সবচেয়ে বড় এবং প্রধান কারণ সেটা জানা গেল এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরান সফরে পাঠিয়েছেন। কেন? তিনি কি কারণে এই সফরে পাঠিয়েছেন? এই সফরে পাঠিয়েছেন তিনি এই কারণে যে ফিল্ড মার্শাল আসিম মুনির যাতে ইরানের কর্মকর্তাদের কাছে গিয়ে বলেন, একটা অনুরোধ পৌঁছে দেন তার। সেই অনুরোধটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনায় ফিরতে চান, আমেরিকা আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরতে চায়, আলোচনা করতে চায়। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান আসিম মুনিরকে ফোন করেছিলেন। ফোন করে তিনি এই অনুরোধের কথা জানিয়েছেন। মোটামুটি যারা রাজনীতি সচেতন তারা সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে জেনারেল আসিম মুনিরের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিরাট ব্যাপার স্যাপার। তো জেনারেল আসিম মুনিরকে আমরা বিভিন্ন সময় দেখছি যে কাজে লাগানো হচ্ছে পাকিস্তানের সাথে ইরানের, পাকিস্তানের পক্ষ থেকে ইরানের আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়ায় জেনারেল আসিম মুনিরকে কাজে লাগানো হচ্ছে। এই কাজে লাগানোটা ভালো, আবার একদিক দিয়ে খারাপও। খারাপ এই অর্থে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, যারা নির্বাচিত, তারাই তো এই সমস্ত ডিপ্লোম্যাটিক বিষয়গুলো দেখবে। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীকে, সেনাপ্রধানকে কেন এই ডিপ্লোম্যাটিক প্রসেসে যুক্ত করা হচ্ছে? এবং এটা তো ভালো না। একজন সেনাপ্রধান দেশ রক্ষার জন্য মাথা ঘামাবেন, এটা নিয়ে তিনি বেশি চিন্তা ভাবনা করবেন। কিন্তু তিনি যদি এখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে চিন্তা ভাবনা করে বেড়ান, তাহলে কি হবে? এটা তো পাকিস্তানের লস। তারপরেও পাকিস্তানের রাজনীতিবিদদের হয়তো এটা মেনে নিতে হয়। পাকিস্তানের যে পরিস্থিতি, তাতে ক্ষমতায় থাকতে গেলে সেনাবাহিনীকে অনেকটা সামাল দিয়ে ক্ষমতায় থাকতে হয়। হয়তো মিলেমিশেই দেশ চালাচ্ছে। যাই হোক, তো ফিল্ড মার্শাল আসিম মুনিরকে যখন ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন এবং তিনি বলেছেন আপনি একটু ইরানে যান প্লিজ, ইরানে গিয়ে ইরানি নেতাদেরকে, কর্মকর্তাদেরকে বুঝান, বলেন আমরা আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরতে চাই, আলোচনা টেবিলে ফিরতে চাই, ইরান যেন আলোচনা টেবিলে ফিরে আসে। এই মেসেজ নিয়ে আসিম মুনির ইরানে গেছেন। ইরানে গিয়ে তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে আলাপ করবেন। এই আলাপে নিশ্চয়ই ইরান পাকিস্তান সম্পর্ক শক্তিশালী করা, জোরদার করা, গভীর করা, ঘনিষ্ঠ করা, এই সমস্ত কথা তো হবেই। আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি মক্কা জোট নিয়েও কথা হতে পারে। শোনা যাচ্ছে যে তিনি মক্কা জোটের ব্যাপারে ইরানকে আমন্ত্রণ জানাতে গেছেন, যে তিনি হয়তো জোটের পক্ষ থেকে ইরানকে আমন্ত্রণ জানাবেন যে আপনারা এই জোটে আসেন। এখনো পর্যন্ত জানানো হয়নি আমন্ত্রণ, বাট জেনারেল আসিম মুনির হয়তো জানাতে পারেন। ইরানকে এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানালে যে ইরান সাথে সাথে গ্রহণ করবে বা এই জোটে যুক্ত হবে এমনও না, আবার প্রত্যাখ্যান করবে ব্যাপারটা এমনও না। হয়তো বুঝে শুনে, সবারই তো যার যার স্বার্থ আছে, বুঝে শুনে নিজেদের স্বার্থ বিবেচনা করে হয়তো যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না, সেটা পরের ব্যাপার, এখনই না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে শুধুই মাত্র ইরান এবং আমেরিকার মধ্যকার যে সংকট, সেই সংকটের ব্যাপারে। এখন জেনারেল আসিম মুনির যখন ইরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব দেবেন
যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে যে আপনারা আলোচনায় ফিরে আসেন, তখন ইরানি কর্মকর্তারা কি বলতে পারেন? অনেকগুলো কথা বলতে পারেন। তার ভিতরে একটা কথা এই যে আমরা তো আলোচনার টেবিলে ছিলাম, তিনি কেন ইরানের উপর হামলা চালালেন? এটা হতে পারে। আবার হতে পারে যে আমরা তো আলোচনার টেবিলে ছিলাম, আপনাদের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, সেই স্মারক তারা অমান্য করলো কেন? এবং তার আগে আমরা ওমানের মধ্যস্থতায় আলোচনায় ছিলাম, সেই আলোচনা চলাকালীন তারা ইরানের উপর প্রথম যুদ্ধ শুরু করেছে 28শে ফেব্রুয়ারি। তার আগে 2025 সালের জুন মাসে তো আমরা আমেরিকার সাথে আলোচনায় ছিলাম, সেই সময় সে আলোচনার টেবিল বাদ দিয়ে তারা আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ চাপিয়ে দিল ইসরায়েলকে নিয়ে? এই প্রশ্নগুলোর জবাব কি আছে পাকিস্তানের সেনা প্রধানের কাছে? এই প্রশ্নগুলোর জবাব আমেরিকার কর্মকর্তাদের কাছে কি আছে? এই প্রশ্নগুলো করার পরে যদি জেনারেল আসিম মুনিরকে ইরানি কর্মকর্তারা বলেন যে ঠিক আছে আমরা আলোচনার টেবিলে ফিরলাম, কিন্তু আলোচনার টেবিলে ফেরার পরে এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক ওইটা আবার ব্যাক করতে বলেন, ওটা কি ব্যাক করতে পারবে? ডোনাল্ড ট্রাম্পকে ওটা আবার মান্য করবে? অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারক কি আবার তিনি পুনর্বহাল করবেন? যদি পুনর্বহাল করেন, সেইটা যে লাগাতার বহু বছরের জন্য তিনি মেনে চলবেন তার নিশ্চয়তা কোথায়? সেই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? ডোনাল্ড ট্রাম্প দেবে? ডোনাল্ড ট্রাম্পকে কে বিশ্বাস করে এবং কার কথা সে রাখে? ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানি কর্মকর্তারা বলতেই পারেন যে আপনি যেহেতু এই নিশ্চয়তা দিতে পারছেন না, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবো সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি বললে আমরা আলোচনার টেবিলে ফিরে আসলাম, কিন্তু নিশ্চয়তা কি? কোন স্বার্থে, কোন সুবিধার কারণে আমরা ফিরে আসবো? এটা আসলে হবেটা কি? আমরা ফিরে আসবো, একটা আলোচনা হবে, আবার তারা সেই আলোচনা ভেঙে দেবে, উল্টোপাল্টা কাজ করবে। তাহলে হয়তো জেনারেল আসিম মুনির, হয়তো ফিল্ড মার্শাল, হয়তো আসিম মুনির এখানে বলতে চাইবেন যে না এবার করবে না। ইরানি কর্মকর্তারা যদি বলে যে আপনি নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন, লিখে তো দিতে পারবেন, কি বলবে তখন পাকিস্তানের সেনা প্রধান? আসলে কিছু বলার নেই। আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তার সাথে কূটনীতির কোনো প্রক্রিয়া চলে না, তার সাথে কূটনীতি যায় না। সেক্ষেত্রে তার সাথে ইরান যদি আবার নতুন করে এখন আলোচনায় বসে, তাহলে ইরান ভুল করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ডেফিনেটলি আলোচনা ভালো, কিন্তু এমন একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তিনি তো কথা রাখেন না। এখন যা বললেন কিছুক্ষণ পরে সেটা উল্টে ফেলেন। কথা যদি না রাখে তাহলে তো ডিপ্লোমেসি সামনে এগোবে না, আর সামনে যখনই এগোবে না তখন তাহলে লাভটা কি হবে? সেই জায়গা থেকে ইরান আমেরিকার সাথে যদি আবার নতুন করে ডিপ্লোমেসি শুরু করে, তাহলে ভুল হবে এই কারণে যে হয়তো ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরল 2 মাস বা সামনে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনটা পার করে আবার ততদিনে অস্ত্রের গুদাম আবার ভারী করে ফেলবে আমেরিকা, প্রচন্ডভাবে হামলা চালালো ইরানের উপর। কি করবে ইরান? আবার যুদ্ধ করতে হবে। তাহলে এই চুক্তি এগুলো যাবে কোথায়? কোথাও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বরং কি হবে, আমেরিকাকে গুছিয়ে ওঠার সুযোগ দেওয়া হলো। আর যেহেতু ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি থাকবে তখন, বা সমঝোতা হবে, অতএব ইরান কিন্তু ওই সমঝোতা, ওই চুক্তি লঙ্ঘন করে আমেরিকার উপর হামলা চালাতে পারবে না। তখন যা দেওয়া হবে সেটা হচ্ছে এই যে ইরানের সাথে এই চুক্তি বা সমঝোতার স্মারকে আবার ফেরার কারণে আমেরিকায় তেলের দাম, গ্যাসের দাম, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল শুরু হবে। আমেরিকা। দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোট 3টে বড় বড় খবর। 1, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে ইরানকে যোগ দেওয়ার নিমন্ত্রণ এসেছে। খবরটা বেরিয়েছে খোদ তেহরান থেকে। 2, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার দাবি আমেরিকা এই দেশগুলোকে বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। 3, ইরাকের নতুন প্রস্তাব, ইরান আর সৌদিকে নিয়ে বানানো হোক নতুন এক নিরাপত্তা কাউন্সিল। এই 3টে খবরের মধ্যে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, মক্কার নেমন্তন্ন। দেখুন, যে ইরানকে ঘিরে এত দেশের যুদ্ধ চলছে,
সেই ইরানকেই এখন জোটে ডাকা হচ্ছে কেন? খবরটা দিয়েছেন মেহেদি রেহেমি, ইরানের সংসদের নিজস্ব নিউজ এজেন্সির প্রধান। আর গতকাল সন্ধ্যা থেকে এই খবরটা ইসরায়েলের জেরুজালেম পোস্ট থেকে শুরু করে দুনিয়ার সমস্ত বড় বড় মিডিয়ায় ছাপা হয়েছে। রহিমি বলেছেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার নেমন্তন্ন পেয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো এখন এগোচ্ছে একটা যৌথ নিরাপত্তার ছাতার দিকে, আর তার চোখে এটা ইরানের অবস্থানের বড় একটা জয়। এবার পটভূমিটা মনে করিয়ে দিই। এই মাসের 7 তারিখে মক্কায় বসে 3টে দেশ একটা ডিফেন্স চুক্তি সই করেছে। সই করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল কথাটা ন্যাটোর ধাঁচের, একজনের উপরে হামলা মানে সবার উপরে হামলা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান নিজেই এর তুলনা টেনেছেন ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে। অনেক মিডিয়া তাই এর নাম দিয়েছে ইসলামিক ন্যাটো। তুরস্ক এও বলেছে জোট আরও বড় হতে পারে, বাড়তে পারে। মিশরের নামও শোনা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখুন, নেমন্তন্নের খবরটা এখনো দাবির স্তরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেনি, 3 দেশের সরকারও মুখ খোলেনি। কিন্তু দাবিটা এসেছে ইরানের সংসদের নিজের এজেন্সির প্রধানের মুখ থেকে, মানে একেবারে হাওয়া থেকে আসেনি। আর সময়টাও খেয়াল করুন, এই মাসেই হুতিরা সৌদির জিজান রিফাইনারিতে 1 সপ্তাহে 2বার ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার পর আগুন নেভাতে হয়েছে আমেরিকার ওই রিফাইনারিতে। হরমুজ বন্ধ, তাই সৌদির তেল এখন বেরোচ্ছে লোহিত সাগরের বন্দর দিয়ে, আর হুতিদের নিশানা ঠিক সেই রাস্তাতেই। মানে দাঁড়ালো সৌদির 2 পাশের 2টো সমুদ্র রাস্তাই এখন অনিরাপদ। এখানে আমার পড়া একটাই, চুক্তি সইয়ের দিন ইরানের এক সংসদ এটাকে বলেছিলেন কাগজের চুক্তি। 3 দিন পর ইরানের মুখপাত্র বাঘি বলেছিলেন এই জোটে চিন্তার কিছু নেই। আর আজ সেই ইরানি বলছে নেমন্তন্ন খতিয়ে দেখা হচ্ছে। 16 দিনের সুর বদলেছে দুদিক থেকেই। আরব দুনিয়া বুঝে গেছে ইরানকে ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা আর দাঁড়ায় না। আর ইরান দেখছে লড়াই না বাড়িয়েই টেবিলে জায়গা মিলছে। ইরান সত্যিই ঢুকলে এই জোটের চেহারা আর ওজন দুটোই বদলে যাবে। তবে এই পথে একটা বড় কাঁটাও আছে। সৌদির মাটিতে এখনও বসে আছে মার্কিন সেনাঘাঁটি। কাল যদি আমেরিকা সেই মাটি আর আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালায়, একজোটে থাকা 2 দেশ তখন কোন পাশে দাঁড়াবে? মানে ইরানকে ডাকার আগে সৌদিকে ঠিক করতে হবে মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কী। আর ঠিক এখানেই আসে দ্বিতীয় খবরটা। এগিয়ে যাই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই, এই নামটা গতকালকের ভিডিওতেও আপনারা শুনেছেন, তিনি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন মক্কা চুক্তির আসল মানে একটাই। তার ভাষায়, আমেরিকা ওদের বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। ওরা এখন আমেরিকার খালি জায়গাটা ভরার চেষ্টা করছে। রেজাই এক সময় আইআরজিসির প্রধান ছিলেন, কথাটা তিনি ওজন বুঝেই বলেছেন। তবু মনে রাখুন, এটা ইরানের কর্মকর্তার দাবি, আমেরিকা এমন কোনো ঘোষণা এখনো দেয়নি। কিন্তু দাবিটার পাশে তথ্যগুলো একবার সাজিয়ে দেখুন। পেন্টাগন নিজেই উপসাগর থেকে সেনা কমানোর কথা ভাবছে। মার্কিন মিডিয়ায় লিখেছে 1 প্রজন্মে একবার হয় এমন মাপের হ্রাসের পরিকল্পনা। আর ইরাক থেকে ঘোষণাই হয়ে গেছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা বিদায় নেবে। 23 বছরের উপস্থিতি শেষ। এবার নিজের কথাটা বলি, আমেরিকা এই অঞ্চলে এতদিন বসেছিল একটা গ্যারেন্টি বেচে। গ্যারেন্টিটা ছিল আমরা আছি, তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর আরব দেশগুলো নিজের চোখে দেখেছে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি মার্কিন ঘাঁটি আছে। এমন দেশে দেশে ইরানের মিসাইল এসে পড়েছে। আর দুনিয়ার সবচেয়ে দামি এয়ার ডিফেন্স সব ঠেকাতে পারেনি। তার মানে এই নয় আমেরিকা কালই সব গুটিয়ে চলে যাবে। কিন্তু অঞ্চলের দেশগুলো আর সেই ভরসায় বসে নেই। যে দোকানের গ্যারেন্টি কাজ করে না, সেই দোকানে দ্বিতীয়বার কেউ যায় না। এই মক্কা চুক্তিটাই সেই না যাওয়ার দলিল হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর খবরটা এসেছে বাগদাদ থেকে, আর এটা একদম গতকালের গরম খবর। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তিনি জানিয়েছেন ইরাক একটা প্রস্তাব তুলে দিয়েছে তেহরান আর রিয়াদের টেবিলে। 3 দেশ মিলে তৈরি হোক একটা জয়েন্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন কাউন্সিল। মানে সোজা কথায় নিরাপত্তার প্রশ্নে 3 দেশের একটাই টেবিল। লক্ষ্য 3 দেশের নিরাপত্তার বোঝাপড়া আরও মজবুত করা।
কাউন্সিলটা কিভাবে চলবে সেই খুঁটিনাটি আল আরাজি এখনো খোলেননি, তবে একটা কথা তিনি খোলাখুলিই বলেছেন, ইরান আর সৌদির মাঝে আসল কাটা একটাই, বিশ্বাসের সংকট। সেই সংকট কোথা থেকে এসেছে তার তাজা নমুনাও আছে। মাসখানিক আগে 29শে জুলাই সৌদি আর আমেরিকা একসঙ্গে ইরাকের মাটিতে বোমা ফেলেছিল। নিশানা ছিল ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ার ঘাঁটি। ইরাক তখন বলেছিল এটা তাদের মাটির উপর সরাসরি হামলা, মানা যায় না। মানে যে ইরাকের গায়ে সৌদির বোমা পড়েছে সেই ইরাকই সৌদিকে টেবিলে ডাকছে। কেন? ইরাকের অবস্থানটা বুঝুন। একদিকে ইরান তার সবচেয়ে বড় প্রতিবেশী, ওদিকে সৌদির সঙ্গে লম্বা সীমান্ত আর তেলের কারবার। দুই প্রতিবেশী লড়লে মাঝের উঠোনটাই সবার আগে ভাঙে, আর সেই উঠোনের নাম ইরাক। তার উপর ইরাক জানে 30শে সেপ্টেম্বরের পর মার্কিন সেনা আর থাকবে না, তখন নিরাপত্তা সামলাতে হবে প্রতিবেশীদের সঙ্গে মিলেই। আর মনে আছে দর্শক বন্ধুরা, গতকালই আমি বলেছিলাম ইরাকি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রেরণের অনুমতি নিয়েছে তেহরানের কাছ থেকে। বাগদাদ কার দিকে ঝুঁকছে সেটা এখন আর লুকানো নেই। মানে দাঁড়ালো এই প্রস্তাব কবুল হলে আমেরিকাকে বাদ দিয়েই দাঁড়িয়ে যাবে এই অঞ্চলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। তেহরান বা রিয়াদ এখনো জবাব দেয়নি, জবাবটা কি আসে সেটাই দেখার। এবার সেই মিলটা যেটা শুরুতে বলেছিলাম, আজ 3টে খবরে আপনি 3টে টেবিল দেখেছেন। মক্কার জোট, তেহরানের হিসাব, বাগদাদের প্রস্তাব। কিন্তু 3টে টেবিলের একটাতেও আমেরিকার চেয়ার নেই। এই অঞ্চলের দেশগুলো এখন ছক কষছে আমেরিকাকে হিসাবের বাইরে রেখেই। গতকাল আমরা দেখিয়েছিলাম মার্কিন স্পিকার জনসন বলেছেন যুদ্ধের নতুন পর্বে মিত্ররা আমেরিকার পাশে এসে দাঁড়াবে। আর আজ দেখুন মিত্ররা জোট বাঁধছে ঠিকই, তবে আমেরিকার পাশে নয়। জোট হচ্ছে আমেরিকাকে ছাড়া চলতে শেখার জন্য। যুদ্ধটা কে জিতছে সেই তর্ক চলবে, কিন্তু আমেরিকার হাত থেকে এই অঞ্চলটা যে বেরিয়ে যাচ্ছে সেই হিসেবটা লিখছে এই টেবিলগুলোই। দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে মিলিয়ে নেব। এক, মক্কার এই নিমন্ত্রণ নিয়ে ইরান